নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আমাদের নতুন গল্প নিয়ে। আজকে ভেল অফ টেলসে আপনারা শুনবেন ও হেনরি বা উইলিয়াম সিডনি পোর্টারের কলমে দ্য লাস্ট লিভ। গল্পের অনুবাদ, পরিচালনা, প্রোডাকশন, সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহপরিচালনা এবং সহযোগিতায় যথারীতি স্বাগতা। আর এই গল্পের পোস্টার করেছে প্রভাকর কুণ্ডু। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আমাদের ভেল অফ টেলসের আজকের নিবেদন ও হেনরির কলমে দ্য লাস্ট লিভ। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণভাবে কাল্পনিক। বাস্তবের কোনো ব্যক্তি বা ঘটনার সঙ্গে এর কোনরূপ কোনো সম্বন্ধ নেই। বাস্তবের কোনো ঘটনা বা ব্যক্তির সঙ্গে কাহিনীর কোনো অংশের কোনো মিল পাওয়া গেলে তা সম্পূর্ণভাবে কাকতালীয়। তার জন্য লেখক এবং ভেল অফ টেলস কোনোভাবেই দায়ী নয়। এই কাহিনী সম্পূর্ণভাবে লেখক বা লেখিকার কল্পনাপ্রসূত। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজুরিয়াস টু হেলথ। ওয়াশিংটন স্কোয়ারের পশ্চিমে শহরের একটা ছোট্ট অংশে রাস্তাগুলো হঠাৎই কেমন যেন এলোমেলো হয়ে যায়। কোনো রকম কারণ বা পূর্বাভাস ছাড়াই তারা এদিক ওদিক বাঁক নেয় আর জায়গাটাকে টুকরো টুকরো করে অজস্র ছোট ছোট জমিতে বিভক্ত করে। একই রাস্তা হয়তো কখনো কখনো এঁকে বেঁকে নিজেকেই বেশ কয়েকবার অতিক্রম করে যায়, তৈরি করে একটা রহস্যময় গোলকধাঁধা। কোনো এক চিত্রশিল্পী সম্ভবত কোনো একদিন এই অঞ্চলে এসে জায়গাটার প্রেমে পড়ে যান। তিনি বোধহয় জায়গাটার মধ্যে কোনো একটা বিশেষ সম্ভাবনা খুঁজে পেয়েছিলেন। ধরুন, কোনো একজন শিল্পী ছবি আঁকার জন্য কিছু সরঞ্জাম কিনেছেন, যেমন ক্যানভাস, রং, তুলি, ইজেল ইত্যাদি ইত্যাদি, কিন্তু পকেটে পয়সা না থাকায় কিনেছেন বাকিতে। এবার অনেক দিন কেটে যাওয়ার পরও পয়সা না পাওয়ায় পাওনাদার এসে হানা দিয়েছে তার বাড়িতে। এবার যদি সেই শিল্পীর বাড়িটা হয় এই অঞ্চলে, তাহলে এই গোলকধাঁধার মধ্যে সেই পাওনাদার তাকে আদৌ খুঁজে পাবে কি? এমনও তো হতে পারে যে পাওনাদার সেই গোলকধাঁধার রাস্তায় গোল গোল ঘুরেই চললেন, তারপর কোনো একটা মোড়ের মাথায় তার নিজের সঙ্গেই নিজের আবার দেখা হয়ে গেল। পকেটে পয়সা আর ফিরল না। শহরের এই অংশের পোশাকি নাম গ্রিনিচ ভিলেজ। এই গ্রিনিচ ভিলেজ দ্রুতই ভরে উঠল চিত্রশিল্পীদের ভিড়ে। এখানে মনের মতো বাড়ি ভাড়া পেতে তাদের বিন্দুমাত্র অসুবিধে হল না। যেমন কম ভাড়া, ঠিক তেমনই সব ঘরগুলোতে দিব্যি আলো হাওয়া খেলে। দরিদ্র শিল্পীর কাছে এ তো স্বর্গ। এখানেই একটা 3 তলা বাড়ির উপর তলায় থাকে দুটি অল্প বয়সী মেয়ে, সিউ আর জনসি। একজনের পৈতৃক বাড়ি মেইনে, আরেকজন এসেছে ক্যালিফোর্নিয়া থেকে। 8th স্ট্রিটের একটা রেস্তোরাঁয় একদিন হঠাৎ করে দুজনের আলাপ হয়ে গিয়েছিল। তখনই তারা আবিষ্কার করে যে দুজনের পছন্দ এবং নান্দনিক রুচিতে বিস্তর মিল। শুধু তাই নয়, তারা একই রকমের খাবার দাবার পছন্দ করে, এমনকি পোশাক আশাকের পছন্দ একেবারে এক। তাই ওরা ঠিক করলো যে ওরা একসাথে কোথাও একটা ঘর ভাড়া নিয়ে থাকবে আর মন দিয়ে ছবি আঁকবে। তখন বসন্তকাল। বছর ঘুরতে লাগলো। গ্রীষ্ম, বর্ষা, শরৎ ঘুরে শীত এলো গ্রিনিচ ভিলেজে। আর শীতের হাত ধরে ঢুকে পড়ল এক অযাচিত অনাহুত অতিথি। তাকে চোখে দেখা যায় না, অদৃশ্য রূপে সে ঘুরে বেড়ায় সর্বত্র। আর তার মনের খেয়ালে হঠাৎ হঠাৎ তার হিমশীতল আঙুল দিয়ে ছুঁয়ে দেয় যাকে তাকে। সে আসলে এক খারাপ অসুখ। ডাক্তাররা তার নাম দিয়েছেন নিউমোনিয়া। শহরের পূব প্রান্তেও তার পা পড়েছিল, কিন্তু সেখান থেকে সে সরে এসেছে অপেক্ষাকৃত তাড়াতাড়ি। কিন্তু গ্রিনিচ ভিলেজে এসে সম্ভবত এখানকার সস্তা অথচ আরামদায়ক ঘরগুলো তারও বড্ড ভালো লেগে গেল। সে বেশ ভালো করে জাঁকিয়ে বসলো এখানে। বোঝা গেল তার এখান থেকে সহজে যাওয়ার ইচ্ছে নেই। তবে সমস্যা হলো, মিস্টার নিউমোনিয়াকে আর যাই হোক ভদ্রলোক বলা যায় না। ভদ্রলোক কখনো কোনো দুর্বল যুবতী নারীকে আঘাত করে না বা তার কোনো অনিষ্ট করার চেষ্টাও করে না।
কিন্তু মিস্টার নিউমোনিয়া তার হিমশীতল আঙুল দিয়ে অতর্কিতে ছুঁয়ে দিল জনসিকে। বেচারি অসুখে এমন দুর্বল হয়ে পড়ল যে বিছানা ছেড়ে ওঠা তো দূরের কথা, নড়াচড়া করার ক্ষমতা পর্যন্ত তার রইল না। সারা দিন নিশ্চলভাবে বিছানায় শুয়ে থাকে সে, আর জানালা দিয়ে তাকিয়ে থাকে পাশের বাড়ির দেওয়ালটার দিকে। একদিন সকালে ডাক্তারবাবু তাকে পরীক্ষা করতে এলেন। তারপর সিউকে ডেকে একান্তে খানিকক্ষণ কথা বললেন নিচের হলে দাঁড়িয়ে। চাপা কণ্ঠে কথা হলো, যাতে কোনোভাবেই সেই কথোপকথন জনসি শুনতে না পায়। ডাক্তারবাবু বললেন, আমি কিন্তু খুব একটা আশা দেখছি না। আশা নেই তা নয়, অবশ্যই আছে, কিন্তু সেটা নির্ভর করছে ওর মনের ইচ্ছের উপর। যদিও বাঁচতে চায় তবে অবশ্যই ওর শারীরিক অবস্থার উন্নতি হবে, কিন্তু কেউ যদি আগে থেকেই হাল ছেড়ে দিয়ে বসে থাকে তবে আমার পক্ষে তো কিছু করে ওঠাটা খুব মুশকিল। আপনার বন্ধু মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে সে আর বাঁচতে চায় না। ওর বিশ্বাস যে কিছুতেই ও আর সুস্থ হবে না। আচ্ছা, ও কি কোনো কিছু নিয়ে কোনো সমস্যায় আছে? মানে কোনো কিছু নিয়ে খুব ভাবনা চিন্তা করছে? সিউ একটু ভেবে বলল, না, সেরকম তো কিছু। ও সবসময় বলতো ইতালি যেতে চায়, সেখানে গিয়ে বে অফ নেপলসের ছবি আঁকতে চায়। ওটাই ওর স্বপ্ন। হয়তো ও ভাবছে এই স্বপ্ন আর কোনো দিনই পূর্ণ হবে না, আর তাই। না 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 মিস ইউ, আমি নিশ্চিত ওসব নিয়ে ওর কোনো সমস্যা টমস্যা নেই। মানে কোনো কোনো পুরুষ মানুষ কি ওর জীবনে? পুরুষ? না ডাক্তারবাবু, ওর জীবনে কোনো পুরুষ নেই। থাকলে আমি অবশ্যই জানতাম। ও যদি কোনো কিছু নিয়ে চিন্তিত হয়ে থাকে তবে তা হলো ছবি আঁকা। ছবি আঁকা নিয়ে আবার কিসের চিন্তা? ওটা আবার একটা চিন্তা করার মতো বিষয় হলো? ও, তার মানে আপনার মতে শুধুমাত্র পুরুষ মানুষ ও তার সাথে সম্পর্কটাই একজন মেয়ের চিন্তা করার মতো বিষয়, তাই তো? সিউয়ের গলায় ধার জেগে উঠতেই ডাক্তারবাবু চুপ করে গেলেন। তিনি এসব শিল্পটিল্প বোঝেন না। তাছাড়া তিনি ব্যস্ত মানুষ। নিউমোনিয়ার প্রকোপ বেড়ে ওঠার সাথে সাথে বেড়েছে তার ব্যস্ততাও। তিনি বললেন, ওর শরীরটা বড়ই দুর্বল। আমি আমার যথাসাধ্য করব, কিন্তু একজন অসুস্থ মানুষ যখন মনে মনে ভেবেই নেয় যে সে নিশ্চিতভাবে মারা যাবে, তখন ডাক্তারের সমস্ত চেষ্টাই বিফলে যায়। ওর সাথে একটু কথা বলুন। হ্যাঁ, ওকে ভবিষ্যৎ নিয়ে নানান ভালো ভালো আশার কথা বলুন। যেমন ধরুন, এই শীতে বা এই ক্রিসমাসে কি কি নতুন জামা কাপড় কিনলে ভালো হয়, মানে এইসব আর কি। মানে আমি বলতে চাইছি যে ভবিষ্যতের প্রতি আগ্রহ বাড়লে মানুষ অনেক সময় বাঁচতে চায়, ফলে সেক্ষেত্রে সুস্থ হয়ে ওঠার প্রবল সম্ভাবনা থাকে। হ্যাঁ। ডাক্তারবাবু চলে গেলেন। সিউ গিয়ে ঢুকল তার কাজের ঘরে। কাজ করতে নয়, নিভৃতে একটু কাঁদতে। তারপর নিজেকে খানিক সামলে নিয়ে সে এসে ঢুকল জনসির ঘরে। নিজের মনের ভাব গোপন করার জন্য গুনগুন করে গান গাইছে সে। হাতে কিছু আঁকার সরঞ্জাম। বিছানায় শুয়ে আছে জনসি। এই কদিনেই বড় রোগা হয়ে গেছে মেয়েটা। নিশ্চলভাবে শুয়ে আছে সে, মুখ ফেরানো জানালার দিকে। সিউ গান থামালো। মেয়েটা বোধহয় ঘুমিয়ে আছে। একপাশে ইয়েজেলে ক্যানভাস খাটিয়ে কাজে বসল সিউ। মন দিয়ে কাজ করছে, এমন সময় একটা চাপা কণ্ঠস্বর শুনতে পেল সে। ঘাড় ঘুরিয়ে খাটের দিকে তাকালো সিউ। জনসির চোখ খোলা, দৃষ্টি শটান জানালার বাইরে। সে চাপা স্বরে কি যেন গুনছে। গোনাটা উল্টো দিকে, মানে বড় থেকে ছোটর দিকে। বলে উঠল জনসি। তারপর কয়েক সেকেন্ড পরে 11, আবার একটু পরে 10, 9, তারপর প্রায় একই সাথে 8, 7। কি ব্যাপার?
এভাবে কি গুনছে জনসি? সিউ জানালা দিয়ে বাইরে তাকালো। সেখান দিয়ে শুধু পাশের বাড়ির দেওয়ালটাই দেখা যায়। দেওয়ালটায় কোনো জানালা নেই, আর সেই দেওয়ালের গা দিয়ে বেয়ে উঠেছে এক অতি প্রাচীন আইভি লতা। শীতের হিমশীতল নিঃশ্বাস স্পর্শ করেছে তাকেও। গাছটার প্রায় সমস্ত পাতাই ঝরে গেছে। সিউ জিজ্ঞেস করল, কি হয়েছে রে? কি গুনছিস তুই? 6। আবারও গুনল জনসি। এবার এবার আরো দ্রুত পড়ে যাচ্ছে ওরা। 3 দিন আগেও প্রায় 100 মতো ছিল। গুনতে গিয়ে মাথাটা ভার হয়ে আসছিল। এখন আর কোনো অসুবিধাই হচ্ছে না। ওই যে আর একটা গেল, আর মাত্র 5টা। 5টা কি? আমাকে একটু ঠিক করে বল। পাতা, ওই গাছটার পাতা। গাছের শেষ পাতাটা যখন ঝরে যাবে তখন আমিও চলে যাব। যেতে তো আমাকে হবেই। গত 3 দিন ধরে আমি তো এটা জানি। ডাক্তারবাবু কিছু বলেননি তোকে? এইসব কি বাজে কথাবার্তা? বলে উঠল সিউ, তার কণ্ঠে উদ্বেগের সাথে হালকা রাগের ছোঁয়া। এসব ননসেন্স কথাবার্তা ভাবছিস তুই? একটা গাছের পাতা ঝরার সাথে তোর জীবনের কি সম্পর্ক? আর তোর সুস্থ হয়ে ওঠার সাথে এর কি যোগাযোগ জনসি? আর তাছাড়া ওই গাছটা তো তোর খুব প্রিয়। একদম এরকম পাগলের মতো ভাবনা চিন্তা করিস না বোন আমার। ডাক্তারবাবু আজ সকালে আমাকে বলেছেন তুই একদম সুস্থ হয়ে যাবি। সত্যি বলছি, বিশ্বাস কর। উনি বলেছেন তোর সম্পূর্ণ আরোগ্য লাভের আশা আছে জনসি, কিন্তু তার জন্য তোকে ভালো করে খাওয়া দাওয়া করতে হবে। লক্ষ্মীটি, কিছু একটু মুখে দে এবার। তোকে খাইয়ে তারপর আমি নিজের কাজে ফিরব। ছবিটা বিক্রি করতে পারলে কিছু পয়সা হবে, তখন তোর জন্য আরো কিছু ভালো খাবার দাবার আর ওষুধ কিনে আনতে পারবো। লক্ষ্মীটি, এবার কিছু একটু খেয়ে নে। আমার জন্য তোকে কিচ্ছুরি কিনতে হবে না, বলল জনসি। তার দৃষ্টি এখনো জানালার বাইরেই নিবদ্ধ। ওই আর একটা পাতা ঝরলো। না রে, না, আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু না। ওই দেখ আরো একটা। আর মাত্র কটা পাতা বাকি? 4টে। রাত নামার আগে শেষ পাতাটা ঝরে যাবে সু। আর তখন আমি চলে যাব। জনসি, লক্ষ্মীটি, এমন করিস না। আর ওদিকে তাকাবি না তুই। চোখ বন্ধ করে এদিকে ফিরে শো। আয় শো, দিকে ঘোর। এই তো বেশ। আর এবার আমাকে কথা দে যে তুই আর জানালা দিয়ে একবারের জন্যও বাইরে তাকাবি না। যতক্ষণ আমি কাজ করছি ততক্ষণ আর একবারও বাইরে তাকাবি না তুই। ছবিটা কালকের মধ্যে শেষ করতেই হবে আমাকে। আর জানালার পর্দা টানলে আলো কমে যাবে জনসি, তখন কি করে কাজটা করব আমি? তুই বল। তুই অন্য ঘরে গিয়ে কাজ কর না। না, আমি এখানে তোর সাথেই থাকবো। আর আমি চাই না তুই বাইরে গাছের ওই ঝরা পাতাটার দিকে তাকাস। জনসি চোখ বন্ধ করল। কিছুক্ষণ নীরব থেকে তারপর ক্ষীণ কণ্ঠে বলল, তোর হয়ে গেলে আমাকে বলিস। আমি চাই শেষ পাতাটা ঝরে যাওয়া নিজের চোখে দেখতে। অনেক অপেক্ষা করেছি আমি, ভেবেওছি অনেক। এবার আমার ভেসে যাবার পালা। দূরে, অনেক দূরে, ঠিক ওই শেষ পাতাটার মতো। তুই এখন একটু ঘুমাবার চেষ্টা কর দেখি। আমাকে একবার মিস্টার বেরম্যানকে ডাকতে যেতে হবে। এই ছবিতে একটা পুরুষ ফিগার আছে, সেটা আঁকার জন্য বেরম্যানকে মডেল করেছি। আমি যাব আর আসবো, এর মধ্যে একদম নড়াচড়া করবি না। আর হ্যাঁ, খবরদার বলছি, একদম বাইরে তাকাবি না। বুড়ো বেরম্যান থাকে বাড়ির দোতলায়। বয়স 60 পেরিয়ে গেছে অনেকদিন। জীবনে চিত্রশিল্পী হিসেবে তিনি নাম করতে পারেননি।
বিগত 40 বছর ধরে তিনি ছবি এঁকে চলেছেন, কিন্তু কোনোটাই যেন ঠিক ছবির মতো ছবি হয়ে ওঠেনি। তিনি সবসময় বলেন কোনো একদিন তিনি নাকি একটা অসাধারণ ছবি আঁকবেন, যেটা হবে তার সর্বকালের সেরা কাজ, একেবারে যাকে বলে মাস্টারপিস। তবে সেই মাস্টারপিস তিনি আজ পর্যন্ত আঁকেননি, বা বলা ভালো আঁকা শুরুও করেননি। তার কিছু সামান্য আয় হয় অন্যদের হয়ে মডেল হিসেবে কাজ করে। কলোনির মধ্যে অল্প খরচে তাকে সহজেই মডেল হিসেবে পাওয়া যায়। মানুষটার একটাই দোষ, বড্ড বেশি মদ্যপান করেন। কিন্তু একই সঙ্গে মানুষটা বড্ড ভালো, আর বিশেষ করে সিউ আর জনসিকে ভীষণ স্নেহ করেন। নানাভাবে তাদের সাহায্য করার চেষ্টা করেন, যেন এটা তাঁরই কর্তব্য। সিউ মিস্টার বেরম্যানকে খুঁজে পেল তার ডার্ক রুমে। ঘরের বাতাস এখনো ভরে আছে মদিরার গন্ধে। সিউ তাকে জনসির ব্যাপারে সব কথা খুলে বলল, কিভাবে সে গাছের ঝরা পাতার সাথে নিজের মৃত্যুকে জুড়ে নিচ্ছে, খাওয়া দাওয়া করছে না, সব কিছু। সে বলল, আমার তো সত্যি ভয় হচ্ছে, এবার সত্যিই না ভালো মন্দ কিছু একটা হয়ে যায়। ও ক্রমশ আরো বেশি দুর্বল হয়ে পড়ছে। মিস্টার বেরম্যান রীতিমতো রাগত স্বরে বলে উঠলেন, কি? আরে ও কি পাগল হয়ে গেছে? এরকম বোকার মতো ভাবনা? হ্যাঁ, এই গাছের পাতা যেমন ঝরে তেমন করে মানুষ টপাটপ ঝরতে থাকলে তো কদিন পরে আর পৃথিবীতে প্রাণ বলে কিছু থাকবে না। হ্যাঁ, এমন উদ্ভট ভাবনা আমি জীবনে কোনোদিন শুনিনি বাপু। হ্যাঁ, না না, ওসব ছবি টবি ছাড়ো। আর তুমি ওকে এসব ভাবতে দিচ্ছ কেন? ওর শরীরের দুর্বলতার জন্যই ওর মধ্যে এসব অদ্ভুত অদ্ভুত ভাবনা চিন্তা জেগে উঠছে মিস্টার বেরম্যান। কিন্তু ছবিটা তো আমাকে আঁকতেই হবে। আপনি যাবেন না? না না না, এখন আমি যেতে পারবো না। বেশ, আপনার ইচ্ছা, কিন্তু আপনার থেকে এটা আশা করিনি আমি। সিউ রেগে যাচ্ছে দেখেই বেরম্যানের ভাব বদলে গেল। তিনি বলে উঠলেন, আরে ওই দেখো আবার রাগ করে। কে 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 বলেছে আমি যাব না? অবশ্যই যাবো, 100 বার যাবো। আসলে জনসির শরীরটা অমন খারাপ শুনে না মনটা কেমন একটা হয়ে গেছিল। দেখবে একদিন আমি আমার সেই মাস্টারপিস ছবিটা এঁকে ফেলবো, আর তারপর সেটা বেচে অনেক অনেক টাকা পাবো। তারপর আমরা ভালো একটা জায়গায় ঘর নিয়ে এখান থেকে সবাই চলে যাবো। নাও নাও, এখন চলো চলো যাই, চলো। ওরা যখন ওপরে এলো, জনসি তখন ঘুমিয়ে পড়েছে। সিউ আলতো করে জানালার পর্দাটা টেনে দিল। তারপর বেরম্যানকে নিয়ে পাশের ঘরে গিয়ে ছবি আঁকতে বসল। এই ঘর থেকেও সেই পাতাঝরা গাছটা দেখা যায়। দুজনেই বিষণ্ণ আর ঈষৎ ভয়ার্ত দৃষ্টি নিয়ে কিছুক্ষণ চেয়ে রইল সেদিকে। তারপর পরস্পরের দিকে তাকালো একবার। মুখে কেউই কোনো কথা বলল না। মিস্টার বেরম্যান পোজ দিয়ে বসলেন। সিউ ছবি আঁকায় মন দিল। ফিগার স্কেচ হয়ে যাওয়ার পর বেরম্যান চলে গেলেন। সিউ সারা রাত ধরে ছবি এঁকে চলল। সকালের দিকে ঘণ্টাখানেক একটু ঘুমিয়ে নিয়ে সিউ গিয়ে বসল জনসের বিছানার পাশে। জনসের দৃষ্টি জানালার দিকে। সে বলল, সুডি, সুডি পর্দাটা সরিয়ে দে, আমি বাইরে দেখব, প্লিজ সরিয়ে দে না। সিউ কোনো প্রতিবাদ না করে উঠে গিয়ে জানালার পর্দাটা সরিয়ে দিল। সারা রাত ধরে অবিশ্রান্ত বৃষ্টি আর তুষারপাত হয়েছে। তার বেগ এখনো কমেনি, সাথে বইছে ঝোড়ো হাওয়া। কিন্তু এত কিছু সত্ত্বেও গাছে এখনো একটা পাতা রয়েছে, একটা মাত্র সবুজ পাতা। তার ধারগুলোতে লেগেছে হলদে রঙের আভা। মাটি থেকে আন্দাজ 20 ফুট উপরে লতার একটা অংশে ঝুলে আছে সেটা। জনসি অস্ফুটে বলে উঠল, ওটাই শেষ পাতা। ভেবেছিলাম রাতেই হয়তো ওটা পড়ে যাবে। হাওয়ার শব্দ পেয়েছিলাম আমি। যদি আজ ওটা ঝরে যায় তবে আমিও সাথে সাথেই চলে যাব। জনসি, এসব কথা বলার আগে আমার কথাটাও তো একবার ভাব। তোর কিছু হয়ে গেলে আমার কি হবে? হ্যাঁ। জনসি আর কোনো কথা বলল না। যে আত্মা মহাপ্রস্থানের জন্য নিজেকে প্রস্তুত করছে, তার থেকে একাকী অস্তিত্ব বোধহয় এই পৃথিবীতে আর কিছু হয় না।
যে বাঁধনগুলো তাকে পৃথিবীতে ধরে রেখেছিল, ভালোবাসা, বন্ধুত্ব, সেগুলো যেন এক এক করে ছিঁড়ে যাচ্ছে। দিনটা ধীর গতিতে কেটে গেল। নেমে এলো অন্ধকার। সেই অন্ধকারেও ওরা দেখতে পেল শেষ পাতাটা এখনো ঝুলে আছে দেওয়ালের গায়ের ওই আইভি লতাটা থেকে। রাত্রি ঘন হল, উত্তরে হাওয়ার বেগ বাড়ল। আবারও নেমে এলো মুষলধারে বৃষ্টি। পরদিন সকালে আলো ফুটতে বেশ একটু দেরি হলো। চারপাশ যখন স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে উঠল, তখন জনসি আবারও সিউকে বলল জানালার পর্দা সরিয়ে দিতে। সে বাইরে দেখবে। পর্দা সরাতেই দেখা গেল সেই পাতাটা এখনো ঝুলে আছে গাছের ডালে। জনসি বিছানায় শুয়ে এক দৃষ্টে অনেকক্ষণ ধরে চেয়ে রইল সেই পাতাটার দিকে। তারপর ধীরে ধীরে সিউকে ডেকে বলল, সুডি, আমার না খিদে পেয়েছে, কিছু খেতে দে না রে। সিউয়ের হাত ধরে বিছানায় উঠে বসতে বসতে জনসি বলল, জানিস, আমি এতদিন খুব অন্যায় করেছি রে। দেখ, ওই পাতাটা এত ঝড়েও পড়ে যায়নি, আর আমি কিনা ওভাবে হাল ছেড়ে দিয়ে বসেছিলাম। না না, মৃত্যুই একমাত্র মুক্তির পথ নয়। আমি এবার থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করবো। সুডি, তার আগে আমাকে একটা আয়না এনে দিবি? কতদিন নিজের মুখটা দেখিনি আমি। তারপর তুই 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 রান্না করবি, আর আমি বসে বসে দেখব। ঘণ্টাখানেক পর সে বলল, কোনো একদিন আমরা নিশ্চয়ই ইতালি যেতে পারবো। তারপর বে অফ নেপলসের ছবি আঁকবো আমি। ডাক্তারবাবু এলেন বিকেলবেলা। বেরোবার সময় সিউকে বললেন, উন্নতি হচ্ছে, খুব ভালো কথা। এবার শুধু ভালো করে ওর যত্ন নিন, খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যাবে। আচ্ছা, আমি এখন তবে যাই। আপনাদের এই বাড়িরই আরেকজন রোগীকে দেখতে হবে। আরে ওই যে দোতলার বুড়ো মাইক বেরম্যান, উনিও তো নিউমোনিয়ায় পড়েছেন। বুড়ো মানুষ, দুর্বল শরীর, মনে হচ্ছে আর আশা নেই। তবে এই এখনই হসপিটালে নিয়ে যাব, দেখি কতদূর কি করতে পারি। পরের দিন ডাক্তারবাবু বললেন, আর কোনো চিন্তা নেই, জনসি এখন সম্পূর্ণ নিরাপদ। এবার আপনি শুধু ভালো করে ওর যত্ন নিন, ভালো করে যেন খাওয়া দাওয়া করে। হ্যাঁ, ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। সেদিন বিকেলে সিউ এসে বসল জনসির বিছানার পাশে। জনসিও উঠে বসেছে। এক হাতে তাকে জড়িয়ে সিউ বলল, জনসি, তোকে আমার কিছু বলার আছে। হ্যাঁ, বল, কি হয়েছে সু? সিউ একটু চুপ করে মনে মনে নিজেকে গুছিয়ে নিল। তারপর বলল, মিস্টার বেরম্যান আজ হসপিটালে মারা গেছেন, নিউমোনিয়া। উনি গত 2 দিন ধরে ভীষণ অসুস্থ ছিলেন। প্রথম দিন সকালবেলা বাড়িওয়ালি দেখেন উনি নিজের ঘরে যন্ত্রণায় ছটফট করছেন। ওর জামা কাপড় জুতো সব একেবারে ভিজে সপসপে আর বরফের মতো ঠান্ডা হয়েছিল। সবাই এটা ভেবেই আশ্চর্য হয়ে গিয়েছিল যে অমন ঝড় জলের রাতে তিনি কোথায় ছিলেন। তারপর ওরা কিছু জিনিস খুঁজে পায়, একটা লণ্ঠন যেটা তিনি বাইরে নিয়ে গিয়েছিলেন, আর সাথে তার আঁকার সরঞ্জাম, প্যালেটে হলুদ আর সবুজ রং বানানো। আর জানালা দিয়ে বাইরে তাকালো সিউ, বলল, আর ওই দেখ, ওই যে গাছের শেষ পাতাটা, তোর একবারও অবাক লাগেনি যে কেন অমন ঝড়ের পরেও কেন ওই পাতাটা ঝরে যায়নি? ওহ মাই ডিয়ার, সেদিন রাতেই আসল শেষ পাতাটা ঝরে গিয়েছিল জনসি। আর সেই রাতেই ঝড় জলে ভিজে মিস্টার বেরম্যান গাছের ডালে ওই পাতাটা আঁকেন।
ওই পাতাটাই হলো মিস্টার বেরম্যানের সেই মাস্টারপিস। তাহলে শুনলেন আমাদের আজকের নিবেদন দ্য লাস্ট লিফ, গল্প রচনায় ও হেনরি বা উইলিয়াম সিডনি পোর্টার। বাকি সব তো অলরেডি জানেনই। এবার চরিত্রায়নের কথায় আসি। গল্প পাঠে এবং সমস্ত পুরুষ চরিত্র অর্থাৎ ডাক্তারবাবু, মিস্টার বেরম্যান, সমস্ত চরিত্রেই আমি শীর্ষেন্দু। আর সমস্ত নারী চরিত্রে অর্থাৎ সিউডি এবং জনসির চরিত্রে স্বাগতা। আমাদের আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আজ আপনি প্রথমবার আমাদের এই চ্যানেলে এসে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আগামী সপ্তাহে আমরা আবারও কিন্তু ফিরে আসছি আমাদের নতুন একটা গল্প নিয়ে। কি গল্প সেটা পরেই জানাবো, কিন্তু ফিরে আসছি ফর শিওর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।